সালাম খবর, মনে হয় ঝড়ের খবর। আঙ্গ বাইতে আইছে অনেক। বৈশাখ মাস মানে ঝড় বৃষ্টি, আর ঝড় বৃষ্টি মানে কাঁচা আম গাছ থেকে টপাটপ করে পড়ে যাবে। তো অনেকগুলা আম পড়েছে আজকে ঝড়ে আমাদের গাছ থেকে। তো প্রতিবার আমের সিজনে আমি একটা আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যেহেতু অনেকগুলো আম পড়ছে আর আমিও আচার করতে বসে গেছি, তো ভাবলাম যে আজকেই এই সুযোগে আপনাদের সাথে আমের রেসিপিটা শেয়ার করে ফেলি। তো আজকে আমি কিসের আচার করব দেখতে হলে আমার পুরো ব্লগটা দেখতে থাকুন। দেখে মনে হচ্ছে না কি আরাম করে একদম চিল করে করে আম কাটতেছি, আসলে কিন্তু না। আমের আচার করার মধ্যে সবচেয়ে প্যারাদায়ক পার্ট হলো এই আম ছেলা এবং আম কাটাটা। তার মধ্যে আটি শক্ত হয়ে গেলে তো কথাই নেই। আর যাদের ব্যাক পেইন আছে তারা একটু ভালোভাবেই টের পাবেন আম কাটার মজা। বছরের প্রথম কাঁচা আমের গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল, তো আমি বারবার নাকের কাছে আমের গ্রান নিতেছিলাম। ছোটবেলায় বা বড়বেলায় কে কে ঝড় আসলে একদম দৌড় দিয়ে গাছের নিচে চলে যেতেন আম কুড়ানোর জন্য? এই ছোটবেলাটা আসলে অনেক মজার না? একদম ঝড় হওয়ার সাথে সাথে আমের শব্দ শুনলেই আমরা চলে যেতাম বাচ্চারা সবাই মিলে আম কুড়ানোর জন্য। আমি তো এখনও দৌড়াই আম কুড়ানোর জন্য একদম গাছের নিচে। আগে গাছে উঠতেও পারতাম, কিন্তু ইদানিং আসলে পাই না। তো আমার আম কাটা হয়ে গেছে, আমি একদম এগুলাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো আমি একটু বেশি করেই আম কাটতে হয়, কারণ আমার একটা ছোট্ট পেজ আছে ফেসবুকে, স্বরূপ নাম। তো আপনারা সার্চ করলে পাবেন। ওই বিজনেসের কারণে আমি একটু বেশি পরিমাণে আচার করতে হয় অন্য সবার থেকে, তো তার কারণে আমার একটু কষ্টটাও বেশি। আমগুলাকে আমি অনেক রাত পর্যন্ত কেটেছি, যেহেতু পুরো রাত আমি এগুলোকে রেখে দিব, সেজন্য আমি এগুলাতে হলুদ আর লবণ মেখে রেখে দিব। এতে করে হবে কি, আমগুলো নষ্টও হবে না, আর নিচে যে টক পানি আছে সেটা চালনির ফাঁক দিয়ে ঝরে যাবে। এভাবে সারা রাত মেখে রেখে দিয়ে আমি নেক্সট ডেতে আচার করার জন্য গেলাম। তো আচারের জন্য আমি প্রথমে সরিষার তেলটা দিয়ে নিচ্ছি কড়াইতে। তো অনেক বড় একটা কড়াই নিয়েছি, যেহেতু আম অনেক বেশি। এখানে নিয়েছি শুকনো মরিচ, তেজপাতা আর আদা রসুন বাটা। তো এখানে আমি প্রথমে তেজপাতা এবং শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব গোটা পাঁচফোড়ন। গোটা পাঁচফোড়ন দিয়ে একটু তেলগুলোতে নাড়াচাড়া করতে হবে। তো সরিষার তেলে ফেনা উঠে, ফেনা যাওয়া পর্যন্ত এগুলাকে নাড়তে হবে। তো আমি আসলে ধৈর্য ধরতে পারতেছিলাম না, ফেনা যাচ্ছিলই না। আমি কি করছি, আদা বাটা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিচ্ছি সরিষা বাটা। সরিষার সাথে মরিচ, শুকনো মরিচ দিয়ে আমি বেটে নিয়েছিলাম। এগুলো দিয়ে আমি অনেকক্ষণ এগুলোকে তেলের মধ্যে রান্না করে নিচ্ছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো মানে আপনাদের আমের অনুযায়ী আপনারা দিবেন। সবগুলো দিয়ে আমি একটু ভালো করে মশলাগুলো রান্না করে নিলাম। এখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে দিয়েও আমি কিছুক্ষণ এগুলোকে তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিব। এরপরে আমি দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে লাল মরিচের গুঁড়া দিলাম, আর দিলাম জিরার গুঁড়া। আমি আরও কিছু হলুদের গুঁড়া দিয়েছিলাম। তাছাড়া আমি আরও অনেক কিছুই আসলে আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি না, স্কিপ করে যাচ্ছি। সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না, কারণ আমি যেহেতু বিজনেস করি আমি কিছু সিক্রেট জিনিস রেখে দিয়েছি। তো এখানে আমি এরপরে চিনি আর গুড় দিয়ে দিলাম। আমি চিনি গুড় দুটাই ইউজ করি। যারা গুড়ের আচার খুঁজে তাদের জন্য আমি আলাদা গুড়ের আচারও করে দিই। আর এখানে আমার এই পাশে আমি আচারের মশলাটা রেডি করতেছি। এটাও আমি কি কি দিয়েছি সেটা বললাম না, এটা আমার বিজনেসের খাতিরে আর কি, আমাকে মাফ করে দিবেন। আমি ডিটেলস বলতেছি না। আম থেকে এখন একদম চিনির পানি বের হয়ে আম ফুটতেছে। তো পানিগুলা একদম জাল করে করে কমিয়ে ফেলে তারপর যখন ঘন হবে তখন আমাদের আচারের আম প্রায় গলে নরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে গোটা যে রসুনগুলো রেখেছিলাম ওগুলা দিয়ে দিব। গোটা রসুন দাঁতের নিচে পড়লে না যা মজা লাগে, আর সেই টেস্ট। এরপর আচার আর একটু ঘন হয়ে এলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। এরপরে স্লো মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে যখন ঘন হয়ে আসবে তখন আমার আচার প্রায় রেডি। আমার আচার রেডি। দেখেন হাতের কি অবস্থা। আচার করতে গিয়ে কত জায়গায় কাটে, কত জায়গায় খোঁচা লাগে, কত জায়গায় যে ব্যথা। তো এটাই ছিল আমার আজকের আচারের ব্লগ। আচারের রেসিপি কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন কমেন্টে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। দাঁড়ান, এখনও শেষ হয়নি। এরপর বৈশাখ মাসের কটকটে রোদের মধ্যে একদম এরকম বড় কিছুতে মেলে দিয়ে আচারকে ভালোভাবে শুকাবেন, তাহলে আর 1 বছরের মধ্যে আচার নষ্ট হবে না। বাই বাই।